তারা একটা সফট টার্গেট বেঁধে নিয়েছিল উলুবেড়িয়াকে। কলকাতার এত পার্শ্ববর্তী একটা জায়গা যেখানে মারাত্মক চক্রান্ত চলছিল দেশ বিরোধী কাজে, সমাজ বিরোধী কাজে। বিজেপি করেন মাঝখান, মানে যে মানে বিরোধীরা, মানুষ মনস্থির করে নিয়েছিল যে এটা আর নয়, আর উলুবেড়িয়াকে এইভাবে অ্যাসিড টেস্ট, লিটমাস টেস্ট করতে দেবে না মানুষ। তাই জন্য মানুষ দাঁড়িয়েছে এইবার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবো না। ওই আর এছাড়াও আরও একটা সেন্টিমেন্ট ইস্যু বা মানে একটা মানসিকতা জনসাধারণের মধ্যে কাজ করেছিল এবং আমাদের কার্যকর্তাদের মধ্যে কাজ করেছিল যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ জয় বা পদ্মফুল ফোটানোটা শুধু রাজনৈতিক উদ্দেশ্য নয়, এর পেছনে অনেক অনেক গভীর ভারতের সুরক্ষার বিষয়গুলো যুক্ত আছে। কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা কখনো পড়েছে? না, ওটা তো শুনেছি। হ্যাঁ, বাঙালির হাত ধরে যে রাজনৈতিক দলের সূচনা, সেই দল এখন পশ্চিমবঙ্গে রয়েছে। ভারতীয় জনতা পার্টির কথা বলছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল, যদিও বারবার তৃণমূল কংগ্রেস এই দলকে বহিরাগত বলে কটাক্ষ করে এসেছে। যদিও এই দলের সূচনা হয়েছিল একজন বাঙালি ধুতি পাঞ্জাবি পরা একটা ব্যক্তির হাত ধরে। সেই দলের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রকাশ্যে টেলিভিশনের সামনে, ক্যামেরার সামনে আসেন না, তবে সাংগঠনিক দিক ভালো মতো করে সামলে এসেছেন। তাদের মধ্যে একজন হলো প্রত্যুষ মণ্ডল, যিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। বাংলা হান্টের সাক্ষাৎকার, তার সাথে আজকে পরিচয় করব আপনাদেরকে। দুবারের জন্য তিনি দাঁড়িয়েছিলেন নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব থেকে, কিন্তু 2021 এবং 26-এ সাংগঠনিক বিভিন্ন যে দিক রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, কাকে কোথায় কিভাবে কাজে লাগাতে হবে, সবটাই তিনি করেছেন এবং তার জন্যই হয়তো আজকের সফলভাবে ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভার যে তাদের যে পরীক্ষা, সেই কঠিন পরীক্ষাকে উতরে আজকে রাজ্যে ক্ষমতায় এসেছে। প্রত্যুষ মণ্ডলকে বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। আমার সরাসরি যে প্রশ্ন বলা চলে না, প্রশ্ন তো অনেক কিছুই রয়েছে, কিন্তু এই যে ভেতরে থেকে কাজ আপনার এবং সেই কাজের যে সফলতা 2026-এ যেভাবে আপনার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, ব্যক্তিগতভাবে কেমন লাগছে আপনার? না, এটা তো চরম সফলতা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে এবং সর্বস্তরের কার্যকর্তা হিসেবে যারা আজ এই রাজনৈতিক দলটা করছি বা এই মতাদর্শের সঙ্গে যুক্ত আছি, তারা তো জন্ম থেকেই কখনো এই স্বাদ পায়নি, শাসন ক্ষমতার স্বাদ বা মানুষের ম্যান্ডেটের এই চরম যে পরিণতি, সেটা উপভোগ করা স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন আজ মানুষের পরিশ্রমে, মানুষের সমর্থনে, কার্যকর্তাদের পরিশ্রমে আজকে সফল হয়েছে। অতি অবশ্যই সবার খুবই ভালো লেগেছে। প্রথম 1-2 দিন তো আমাদের বিশ্বাস হচ্ছিল না, মানে মনে হচ্ছিল একটা স্বপ্নের ঘোরে আছি যেন, যেটা এটাও হতে পারে, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটতে পারে। তো সেটা সফল হয়েছে, বিশাল তৃপ্তি। দুবারের জন্য নির্বাচনে দাঁড়িয়েছিলেন, 2021, 2026, তারপর ঠিক করলেন যে না, যেটা শ্রমিক ভট্টাচার্য বলে যে ব্যক্তির আগে দল, আপনাদের বিজেপির দল, সেখানে দাঁড়িয়ে পেছন থেকে কাজ করা, সংগঠনকে শক্ত করা, মজবুত করা কতটা কঠিন ছিল? 2021 আর 26-এর মধ্যে কি তুলনা? 2021-এ আমি নিজে প্রার্থী ছিলাম। 2021-এ আমি নিজে প্রার্থী ছিলাম, সেখানে প্রার্থী এবং জেলা সভাপতি ছিলাম। হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভার প্রার্থী ছিলাম, তার আগেও ওখানকার বিধানসভার প্রার্থী ছিলাম। তো তখন প্রার্থী হিসেবে যেরকম দলের পক্ষ থেকে যে কাজ থাকে বা একটা প্রার্থী হিসেবে যে কাজ থাকে, সেগুলো করেছি। আর তার সঙ্গে এখন 21-এর পর যে দায়িত্ব দিল দল, সেই কাজের বিস্তর পার্থক্য আছে। তো এই পার্থক্যটা অনুভব করা এবং সেই অনুযায়ী নিজে মাইন্ডসেট করা, এটা একটা চ্যালেঞ্জ ছিল। এক ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম, জেলা সভাপতি ছিলাম, তার আগে সাধারণ সম্পাদক ছিলাম, 2 প্রার্থী ছিলাম। উলুবেড়িয়া কলেজ থেকে ছাত্র রাজনীতির মাধ্যম দিয়েই আমার বেড়ে ওঠা। তো সেটা এক ধরনের কাজ হয়েছে, সেগুলো বেশিরভাগ মাঠে ঘাটে কাজ। কিন্তু তারপরে দল যে দায়িত্ব দিল, সে কাজটার সঙ্গে আমি যে আগে পার্টির যে কাজ করেছি, তার সঙ্গে অনেক ফারাক ছিল। তো সেটাকে বুঝেছি এবং উপভোগ করেছি সেই কাজটাকে। আচ্ছা, এবিভিপি করতেন আপনি, সেখান থেকে বহু জায়গায় বিভিন্নভাবে আপনাকে দেখা যায়, যেমন প্রদেশ সদস্যতা তো ছিলেন, জেলা প্রমুখ ছিলেন, বিভাগ প্রমুখ ছিলেন, বিজেপির প্রার্থী হয়েছেন। কিন্তু এই যে পিএমও নামকরণ দেওয়া হয়েছে আপনার দপ্তরকে, এটা
কে নামকরণ দেয় বা এই পিএমও দপ্তরের কি কাজ ছিল? না, দুটো প্রশ্ন আপনি বললেন। বিদ্যার্থী পরিষদ, আমার সাংগঠনিক জীবনই শুরু হয়েছে বিদ্যার্থী পরিষদ। আজ আমি যা কিছু শিখেছি, যা ভাবি, যা চিন্তা করি, যেভাবে লোকেদের সঙ্গে কথা বলি, লোকেরা আমাকে যেভাবে দেখে, তার মধ্যে বিদ্যার্থী পরিষদ ওতপ্রোতভাবে যুক্ত। 97-98 সাল থেকে বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত, এবং কলেজ স্তর, আমরা নগর বলতাম, উলুবেড়িয়ার নগর স্তর, জেলা স্তর, বিভাগ স্তর, রাজ্য স্তরের সমস্ত দায়িত্বই পালন করেছি। বিদ্যার্থী পরিষদ আমাকে যেটা শিখিয়েছে দুটো জিনিস। একটা তো সংগঠনটা মারাত্মক শিখিয়েছে। বিদ্যার্থী পরিষদের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত তারা এক বাক্যে স্বীকার করবে যে সংগঠন যদি শিখতে হয় তাহলে বিদ্যার্থী পরিষদের ছাতা তলাতেই আসতে হবে। দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো ব্যক্তি নির্মাণ। এই ব্যক্তি নির্মাণও বিদ্যার্থী পরিষদের মাধ্যম দিয়ে আমার শেখা। তারপর ভারতীয় জনতা পার্টিতে আসা। আপনি একটা মাঝখানে অন্য প্রশ্ন করলেন, সেই প্রশ্নটা মজার ছলে। যখন জেলাতে ছিলাম, জেলার রাজনীতিতে জানেন বিভিন্ন জিনিস চলে, তা আমার নাম প্রত্যুষ মণ্ডল, সংক্ষেপে লোকে পিএম বলতো। তো সেই পিএমের অর্থ সব প্রত্যুষ মণ্ডলই তো আবার ব্যঙ্গাত্মক দৃষ্টিতেও কেউ কেউ দেখতো। পরে যখন রাজ্যে এলাম, অফিস সামলাতে হলো, তখন কি জানি কখন হঠাৎ করে এটা পিএমও হয়ে গেল, প্রত্যুষ মণ্ডল অফিস। এই মজার কথাই আছে এর সঙ্গে, মানে পার্টির কোনো ধরনের কোনো যুক্তি নেই বা এটা কোনো বিষয় নয়, ব্যাস এইটুকুই। আইপ্যাককে বললেন যে ওরা রাজনৈতিকভাবে তৃণমূলের হয়ে কাজ করেছে, এজেন্সি হিসেবে কাজ করেছে। বিজেপির প্রত্যেকটি কর্মী তাদের পার্টিকে আগে রেখে, ব্যক্তিকে পরে রেখে তারা নিজেদের জান প্রাণ দিয়ে তারা লড়েছে। আচ্ছা, সেটাই কি কারণ হতে পারে তৃণমূলের এই যে ধস, সেটার জন্য? না, কারণ তো অনেক, আপনি একটা দুটো আঙুলে কারণ গুণে শেষ করতে পারবেন না। কারণ তো 10 রকম। নিচু স্তরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তাদের নিরলস প্রচেষ্টা, আর এই প্রচেষ্টাকে 2-5 বছরের নয়, বছর বছর ধরে, সেই স্বাধীনতার আগে থেকে বিভিন্ন রূপে হয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত করা, উদ্দেশ্য পশ্চিমবঙ্গ যেন পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এটা একটা কারণ। দ্বিতীয়ত, এইবার রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব যেরকমভাবে তাদের পরিকল্পনা করেছিলেন, ইংলিশে একটা কথা আছে, প্ল্যান ইয়োর ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক অন ইয়োর প্ল্যান। তো এখানে প্ল্যান ইয়োর ওয়ার্ক হয়েছিল নিখুঁতভাবে, বহু আগে হয়েছিল। প্ল্যান ইন অ্যাডভান্স, প্ল্যান ইন ডিটেলস, দুটোই শর্ত কে সামনে রেখে কাজ করা হয়েছিল, প্ল্যান করা হয়েছিল। দ্বিতীয়ত, প্ল্যান ওয়ার্ক, তো কাজটাও যেটা হয়েছিল পূর্বতে যা যা আমরা ভেবেছিলাম কিভাবে করব সেটাকে সামনে রেখে হয়েছিল। তো এই যে মেলবন্ধন, কি করব সেটা আগে থেকে ঠিক আছে, কতটা করব সেটাও আগে থেকে ঠিক আছে, এবং সেই কাজকে কিভাবে বাস্তবায়িত করব তার জন্য যে বিশাল শক্তি, রাজনৈতিক শক্তি, কার্যকর্তাদের শক্তি, সেটাও আগে থেকে তৈরি ছিল। তার সঙ্গে আর একটা বিষয় যেটা যুক্ত করতে হবে আমার মনে হয়, সেটা হলো 2021-এর সঙ্গে 2026-এর যদি আপনি মেন পার্থক্য দেখতে চান, তাহলে হলো আমি বলবো কার্যকর্তাদের সাংগঠনিক দক্ষতার নৈপুণ্যতাটা এবার অনেক বেশি ছিল। সেটা সর্বস্তরে ছিল, মানে একদম বুথ স্তর থেকে কেন্দ্রীয় স্তর পর্যন্ত। তো এই সর্বদিক থেকে যখন পার্টি নিজেকে তৈরি করে ফেলেছিল, না এইবার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবো না, ওই আর এছাড়াও আরও একটা সেন্টিমেন্ট ইস্যু বা মানে একটা মানসিকতা জনসাধারণের মধ্যে কাজ করেছিল এবং আমাদের কার্যকর্তাদের মধ্যে কাজ করেছিল, যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ জয় বা পদ্মফুল ফোটানোটা শুধু রাজনৈতিক উদ্দেশ্য নয়, এর পেছনে অনেক অনেক গভীর ভারতের সুরক্ষার বিষয়গুলো যুক্ত আছে। যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে, একদম নিচু স্তর থেকে উঁচু স্তর, মানে একদম মাঠে ঘাটে থেকে কোনো 5 তারা হোটেলে পর্যন্ত আলোচনা হয়েছে, তখন তারা অনুভব করেছে যে এইবার এই যে শাসন চলছে, অর্থাৎ তৃণমূল শাসন, তার আগে কমিউনিস্টদের শাসন, এই পুরো লম্বা শাসনকালে বাঙালির যে ঐতিহ্য, জাতীয়তাবাদের ঐতিহ্য, সেটাকে এতটা সাপ্রেস করা হয়েছে এবং ভয় হচ্ছিল সবার যে হঠাৎ কিছু এমন একটা না হয়ে যায় আমাকে ঘরবাড়ি ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হয়। তো সেই
সচেতনতাটা মানুষের সর্বস্তরে মনে কাজে দিয়েছে। তার জন্য এই আজকে আপনারা ভারতীয় জনতা পার্টির জয় দেখছেন। সব দিক থেকে সর্বস্তরের মানুষের এর মধ্যে ভূমিকা আছে। প্রত্যুষবাবু, একটা প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে করতে ইচ্ছে করছে, কারণ আমরা যখন কলেজে পড়ি কেউ কোনো না কোনো ছাত্র রাজনীতির সাথে আমরা যুক্ত থাকি, যারা রাজনীতিকে পছন্দ করেন। 98 এবিভিপি থেকে আপনার শুরু, তখন বাম আমল, তারপর আপনি তৃণমূল আমলও দেখেছেন। মানে 98-এ দাঁড়িয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে কেন আপনি মনে করলেন যে এটা একটা নীতিগত দিক রয়েছে যা আমার ভবিষ্যতে গিয়ে বা বাংলাকে এবিভিপির যারা সদস্য রয়েছে বা বিজেপি যারা রয়েছে তার নীতিতে চলতে হতে পারে, বা সেটা পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যৎ ভালো হয়? 98-এ দাঁড়িয়ে বেসিক্যালি আপনি কেন ভেবেছিলেন যে এবিভিপি করাটা দরকার? না দেখুন, শুধু 98-এ ভাবেনি, এই ভাবনাটা জন্মের কিছুদিন পর থেকে যখন বোধশক্তি হতে লেগেছে তখন থেকে হয়েছিল। তার কারণ আমার পরিবারের মধ্যে সবাই জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। আমার বাবা থেকে শুরু করে বাকি বাড়ির বড়রা এই মতাদর্শেই বিশ্বাসী এবং সারাটা জীবন তারা এই মতাদর্শকে সামনে রেখেই তাদের সমস্ত কার্যকলাপকে রূপায়িত করেছেন। তো এই চিন্তাভাবনা একদম শুরুর থেকেই ছিল। ওই সময় কলেজ ছাত্র রাজনীতিতে যুক্ত হলাম, এইটা একটা ঘটনা, নতুন কোনো ঘটনা ঘটলো না। এটা ঘটনা প্রবাহর একটা সময়কাল বলতে পারেন, যে 1998 থেকে আমি বিদ্যার্থী পরিষদের দায়িত্বে এলাম। মানে কিছু দল আমাকে ছাত্র সংগঠন আমাকে দায়িত্ব দিল, সেটা কলেজের দায়িত্ব ছিল কলেজের মধ্যে। হ্যাঁ, এটা ঠিক, তখন তৃণমূলের সবে জন্ম হয়েছে, 1998 সাল তৃণমূলে জন্ম হয়েছে, কিন্তু তখনও তৃণমূল ছাত্র পরিষদের জন্ম হয়নি। আর তখন এসএফআই, তাছাড়া আরও বাম ছাত্র সংগঠন ছিল। আমি উলুবেড়িয়া কলেজ থেকেই বলছি, তো ওখানে ফরওয়ার্ড ব্লক জিততো। ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন ছিল ছাত্র ব্লক, এসবি। তো তাদের সূর্য অস্ত যেত না এরকম অবস্থা, পুরো কলেজকেই ঘিরে রাখতো। কলেজের যে কোনো সিদ্ধান্ত হবে তো কমিউনিস্টদের মতাদর্শকে সামনে রেখে সে সিদ্ধান্ত হবে। তো আমরা গুটি কয়েক ছেলে এটা মানতাম না, মেনে নিতে পারতাম না। এই মতাদর্শের পার্থক্য থেকেই ছাত্র রাজনীতিতে আসা। আর তারপর উলুবেড়িয়া কলেজেও বিদ্যার্থী পরিষদকে প্রতিষ্ঠিত করা, এই আমাদের দীর্ঘ সংগ্রাম চলেছে। তারপর আসলে তৃণমূল ছাত্র পরিষদ বলে কোনো আলাদা ছাত্র সংগঠন এরকম ছিল না। কয়েকটা তৃণমূল নেতা মনে হলো কলেজে তাদের একটু দাপাদাপি থাকা দরকার, ওই জন্য দাপাদাপি করার জন্য একটা ব্যানার দিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু তার সঙ্গে কোনো যে ছাত্রদের স্বার্থ নিহিত আছে বা ছাত্রদের কথা তারা ভাবে বা সেই সম্বন্ধে তাদের কোনো পরিকল্পনা আছে, কিচ্ছু ছিল না, কোনো দূর পর্যন্ত সম্পর্ক ছিল না। এখন যখন দেখছেন যে বিজেপি তো ক্ষমতায় এসেছে, তার আগে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা ক্যাম্পাসে যেখানে বাম ছাত্র ছাড়া কারোর প্রবেশ করা নিষেধ ছিল, সেখানে সরস্বতী পুজো হচ্ছে, সেখানে দেশবিরোধী স্লোগানগুলোকে সাদা রং দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে, এবিভিপি এত স্ট্রং হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কেমন মনে হয়, অনুভূতিটা কেমন? দেখুন, ছাত্র রাজনীতি একটা যে কোনো যারা করেছে ছাত্র রাজনীতি তাদের কাছে একটা নস্টালজিয়া, মারাত্মক স্মৃতি থাকে ছাত্র রাজনীতির। সেই দিনগুলো মনে পড়লে গায়ে কাঁটা দেয়। কত রকমের কত প্রতিকূলতা কে সামনে রেখে, আর বাংলার ক্ষেত্রে ছাত্র রাজনীতির মধ্যে সন্ত্রাস বাম জমানায় এটা একটা ওতপ্রোতভাবে অঙ্গ ছিল। 19 বছর বয়স ছিল আমার, অ্যাটেম্প টু মার্ডার কেস খেয়েছিলাম। তো তারপর বিভিন্ন রকম অত্যাচার সেগুলো সহ্য করেছি কলেজে। কিন্তু ছাত্র রাজনীতি আমার জীবনে অনেক কিছু শিখিয়েছে, আমাকে তৈরি করেছে, মানসিক জোর দিয়েছে। আর আমি তো বলবো, ছাত্র রাজনীতি সেই সময় যদি ঠিকভাবে না পেতাম, আমার সাংগঠনিক দক্ষতা থেকেই হোক, ব্যক্তি নির্মাণ থেকেই হোক, বা সমাজকে নতুন করে চেনাই হোক, এটা অসম্পূর্ণ রয়ে যেত। এবার আপনি বলছেন যে এখন এত কেন হচ্ছে না, শক্তিকে অবদমিত ছিল, শক্তি ভুল পথে পরিচালিত হচ্ছিল। আজ দেশপ্রেমী শক্তি, জাতীয়তাবাদী শক্তি, সত্যিকারের বাঙালি মানসিকতার শক্তি, এটা আবার নতুন দিশা পাচ্ছে। তারা নিজের মত প্রকাশের অধিকার পাচ্ছে। এইটাই নতুন করে শুরু হচ্ছে এরকম নয়। বাঙালির চিন্তাভাবনা, জাতীয়তাবাদী চিন্তাভাবনা হাজার হাজার পুরনো ইতিহাস আছে, কিন্তু মাঝখানে স্বাধীনতার পর থেকে এই 4 মের আগের দিন পর্যন্ত
বাংলায় একটা ক্যান্সার চলেছিল, যার মধ্যে বাঙালির যে আসল প্রবৃত্তি, যে আসল নেচার, সেটাকে দাবিয়ে রেখে কখনো বিদেশি মতাদর্শ, কখনো মতাদর্শহীন হয়ে বাঙালিকে রাজনীতিতে পরিচালিত করা হয়েছে, যেটা বাংলার জন্য দুর্ভাগ্য, বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য। সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছে। আজ জাতীয়তাবাদী শক্তি শুধু কলেজগুলোতে নয়, ইউনিভার্সিটিগুলো নয়, পাড়ার ক্লাবগুলোতে, পুজোর ক্লাবগুলোতে, মানুষের চায়ের দোকানের চায়ের আড্ডাতে আজ সেই জাতীয়তাবাদী চিন্তাগুলো স্থান পাচ্ছে এবং তারা দেশের কথা, দশের কথা, বাঙালির কথা আলোচনা করছে। প্রত্যুষবাবু যখন ছাত্র রাজনীতি করতেন তখন আইডল কে ছিল, মানে কাকে দেখে খুব ইন্সপায়ার হতেন? এখন তো অনেকেই রয়েছে, এখন যুব সমাজের কাছে প্রধানমন্ত্রী অমিত শাহ, না হলে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, একাধিক মানুষ রয়েছে। আপনার সময়, আপনি যখন ছাত্র রাজনীতি করতেন তখন আইডল কে ছিল? দেখুন, ওইরকমভাবে বলাটা খুব মুশকিল। আজকে যারা আপনি ন্যাশনাল লেভেলে যাদের দেখছেন, তারা একসময় আমাদের সঙ্গে বিদ্যার্থী পরিষদে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, রাজ্য স্তরেও যাদের দেখছেন তারা নেতৃত্ব দিয়েছেন। আজ তারা আছেন, কিন্তু এমন আমি এই মুহূর্তে হয়তো নাম বলাটা আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। তারা বিশাল বিশাল ব্যক্তিত্ব এখন রাজনীতির মধ্যে, কিন্তু একসাথে কিভাবে মাটিতে বসে বৈঠক করার পর খবরের কাগজে চানাচুর মুড়ি খেয়েছি, সেই দিনগুলো মনে পড়ে। সাইকেলে করে ঘন্টার পর ঘন্টা সাইকেল চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা সংগঠনের কাজে গেছি। তো আইডিয়াল বলতে আমাদের বিদ্যার্থী পরিষদই হোক বা ভারতীয় জনতা পার্টি হোক, ব্যক্তি আদর্শতেও তো বিশ্বাস করে না। পুরো সংগঠন যেভাবে চলে, তার যে চলার পদ্ধতি, তার যে চলার ভাব আছে, ধরন আছে, সেটাই তাদের আদর্শ। আর সেইটাতেই সেইটাই তাদের যেন চলার মন্ত্র থাকে, তাদের এনার্জিটাকে সেইখান থেকে হয়তো খুঁজে পায়। ওই জন্য অনেক ভালো ভালো ব্যক্তির সান্নিধ্য পেয়েছি, এটা আমার সৌভাগ্য, মারাত্মক সৌভাগ্য। তো এইটুকুই বলবো, কোনো ব্যক্তি বিশেষের আদর্শে আমি বিদ্যার্থী পরিষদ করেছি এটা নয়, কিন্তু এটাও ঠিক মারাত্মক মারাত্মক ব্যক্তিত্বদের সান্নিধ্য পেয়েছি, যাতে আমার সর্বস্তরের বিকাশ ঘটেছে। তাদের যে পরিশ্রমের মানসিকতা দেখেছি, সাধারণ মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা দেখেছি। উলুবেড়িয়া পূর্ব থেকে দুবারের জন্য প্রার্থী ছিলেন। উলুবেড়িয়া নাম শুনলেই একটা 2021-এর আগে যে দাঙ্গা, স্টেশন ভাঙচুর করা, সংখ্যালঘুদের তাদেরকে ভুল বুঝিয়ে যেভাবে দাঙ্গা তৈরি করা, সেই স্মৃতিচারণ আমরা বারবার করছি। মানে উলুবেড়িয়ার পূর্বের মতো একটা জায়গাতে দুবার প্রার্থী হয়েছেন, এত মার্জিত কথা বলেন, এত শান্তভাবে ইন্টারভিউ দিচ্ছেন, বাইরেও দেখেছি জনগণকে ঠান্ডা করতে শান্তিতেই বক্তব্য রেখেছেন। কি করে হ্যান্ডেল করেছিলেন 2021-এ? দেখুন, উলুবেড়িয়া নাম, আমি উলুবেড়িয়া থেকে আসি, এটা দুর্ভাগ্য, হয়তো এই দুর্ভাগ্য এবার কাটবে, ভারতীয় জনতা পার্টির শাসনকালে কাটবে। মাত্র 30 থেকে 33 কিলোমিটার দূরে কলকাতা থেকে, একটা মেট্রোপলিটন সিটি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে একটা মফস্বল শহর, সাব ডিভিশনাল টাউন, কিন্তু এত অন্ধকারে, এবং শুধু অন্ধকারে নয়, গভীর চক্রান্তের অন্ধকারে। উলুবেড়িয়া নামটা সারা ভারত জেনেছিল কী নিয়ে? কুখ্যাত হয়েছিল। কী নিয়ে হয়েছিল? সিএএ নিয়ে, যখন সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছিল, আগুন লাগানো হয়েছিল, ট্রেনের ওপর আক্রমণ হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, রেল লাইন উপরে ফেলা হচ্ছে, স্টেশন পোড়ানো হচ্ছে, উলুবেড়িয়া স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তছনছ করা হচ্ছে, সরকারি বাসে আগুন লাগানো হচ্ছে। কোথায় হচ্ছে? না, উলুবেড়িয়া হচ্ছে। সারা ভারতবর্ষ উলুবেড়িয়ার নামটাকে এইভাবে জানলো। এটা একটা বুকে ব্যথা ছিল, মারাত্মক। শুধু আমার নয়, আমার মতন যারা জাতীয়তাবাদী চিন্তা রাখে তাদের ক্ষেত্রে এটা খুব ব্যথার কারণ ছিল। এবং আমি তো বলবো যে অশুভ দেশবিরোধী শক্তি, জেহাদি শক্তিরা উলুবেড়িয়াকে একটা লিটমাস টেস্ট হিসেবে নিয়েছিল। এটা আমার ব্যক্তিগত মতামত। যখন নুপুর শর্মার ক্ষেত্রে ঘটেছিল, আমি তার বিষয়ে কিছু বলবো না, পার্টি তার জন্য তার নিজস্ব স্ট্যান্ড নিয়েছেন, তার সমর্থনে বা বিরুদ্ধে আমি কিছু বলতে চাইছি না। কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলি ঘটেছিল সারা ভারতবর্ষে, তো প্রথম উলুবেড়িয়াতে। কেন উলুবেড়িয়াতে? যদি আমি বলি সংখ্যালঘু ভোট মানুষেরাই এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল, তো এর সঙ্গে তো বেশি সংখ্যালঘু মুর্শিদাবাদে আছেন, মালদাতে আছেন, তাহলে উলুবেড়িয়ায় হলো কেন? না, কলকাতার নিকটবর্তী একটা শহর, যেখানে লিটমাস টেস্ট হচ্ছিল যে এই পাশের
কলকাতার একদম পার্শ্ববর্তী একটা শহরে যদি এরকম পরিস্থিতি তৈরি করা হয়, তার প্রতিক্রিয়া কী আসবে? তো সেই জন্য তারা একটা সফট টার্গেট বেঁধে নিয়েছিল উলুবেড়িয়াকে। শুধু এই দুটো ঘটনাই নয়, ধুলাগড়ের দাঙ্গা আপনারা মনে করতে পারেন, কি মারাত্মক, 100-র ওপর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, শয়ে শয়ে মানুষকে বিতাড়িত করা হয়েছিল, জঘন্য কাণ্ড ঘটানো হয়েছিল জেহাদি শক্তিদের দ্বারা, দোকানের পর দোকান পোড়ানো হয়েছিল। পাঁচলা মোড়ে পাঁচলা বাজার, সেখানে আগুন লাগানো হয়েছিল। উলুবেড়িয়াকে আবার একবার চিনেছিল মানুষ যখন উলুবেড়িয়া তেহট্ট বলে একটা জায়গা আছে উলুবেড়িয়া উত্তর বিধানসভার, সেখানে জেহাদি শক্তি দ্বারা সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। তো তার জন্য মানুষ রাস্তায় নেমেছিল, পথ অবরোধ করেছিল, পুলিশ অত্যাচার করেছিল, পুলিশ নিরপরাধ মানুষদের ওপর লাঠিচার্জ করেছিল, বহু মানুষ আহত হয়েছিল। যারা স্কুলের ছাত্রীরা সরস্বতী মূর্তি নিয়ে, প্রতিমা নিয়ে রাস্তায় পুজোর দাবিতে শান্তভাবে অবস্থান করছিল, তার ওপর পুলিশ অত্যাচার করেছিল এবং নিরপরাধ 14 জনকে অ্যারেস্ট করেছিল পুলিশ। তো এই যে ঘটনাক্রমটা আছে, এটা বরাবরই উলুবেড়িয়া কেন্দ্রিক হচ্ছিল। তো এটা একটা উলুবেড়িয়াবাসীর ক্ষেত্রে, উলুবেড়িয়ার জাতীয়তাবাদী মানুষের ক্ষেত্রে এটা মারাত্মক বেদনা দেয়। তো এর জন্য মানুষ একটা পরিত্রাণ চাইছিল, সেই পরিত্রাণটা এবার হলো। মানুষ সামনে এলো, ভারতীয় জনতা পার্টি জিতলো, আজ জেহাদি শক্তি সেখানে অবদমিত হয়েছে এবং হবে। কিন্তু এইটা সত্যি ব্যথার কারণ ছিল, বেদনার কারণ ছিল যে কলকাতার এত পার্শ্ববর্তী একটা জায়গা যেখানে মারাত্মক চক্রান্ত চলছিল দেশবিরোধী কাজে, সমাজ বিরোধী কাজে, এবং ভারতের সুরক্ষার জন্য হয়তো একটা থ্রেট হয়ে দাঁড়াতো যদি এইভাবেই চলতে থাকতো উলুবেড়িয়ার এই অপারেশনগুলো, যেগুলো এখন আস্তে আস্তে বন্ধ হয়েছে এবং বিজেপির শাসনকালে এটা নির্মূল করা হবে সম্পূর্ণরূপে। আপনি তো ব্যক্তিগতভাবে নেমেছিলেন যখন ওই দাঙ্গা হয়, নিজে চোখে দেখেছেন, কি দেখেছিলেন? মানে যারা করেছিল, এই দাঙ্গা সৃষ্টি করেছিল, তারা কি এখন জেলের মধ্যে রয়েছে নাকি অনেকে ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত? না, এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। শাসন সেই সময় যারা ছিল শাসন ক্ষমতায়, তারা কোনো দাঙ্গাবাজকে শক্ত হাতে দমন করেছে এরকম উদাহরণ আমরা পাই না। যদি পেতাম তাহলে একটার পর এক ঘটনাগুলো ঘটতো না। এখানে গাফিলতি ছিল, উদাসীনতা ছিল, আমি তো বলবো ইন্টেনশনালি ছিল, বলেই তো একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছিল। এখন সেই মুহূর্তেগুলো কি হয়েছিল, মানুষের হাহাকার, এক একটা দোকান পুড়ছে, মানুষ কাঁদছে, রাস্তায় ছুটে বেড়াচ্ছে, বোম মারছে, আগুন লাগাচ্ছে, এই সমস্ত ঘটনার স্মৃতিচারণ না করলেই ভালো, খুব বেদনাদায়ক। কিন্তু মানুষ মনস্থির করে নিয়েছিল যে এটা আর নয়, আর উলুবেড়িয়াকে এইভাবে অ্যাসিড টেস্ট, লিটমাস টেস্ট করতে দেবে না মানুষ। তাই জন্য মানুষ দাঁড়িয়েছে। একদিকে যেরকম দাঙ্গাবাজরা দাঙ্গা করেছে, জিহাদিরা দাঙ্গা করেছিল, মানুষকে নিপীড়িত করেছিল, পুড়িয়েছিল, মানুষ অশান্ত পরিবেশের সৃষ্টি করেছিল। অন্যদিকে আমরা যারা জাতীয়তাবাদী কাজের সঙ্গে যুক্ত ছিলাম, ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে আরও অন্যান্য সংগঠনগুলো, তারাও কিন্তু মানুষের সেবার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সমস্ত রকমের প্রচেষ্টা করেছিলাম। সেই প্রচেষ্টায় কোনো গাফিলতি ছিল না, আন্তরিক প্রচেষ্টা, এবং তাদের পাশে দাঁড়ানো, পরিবারের পাশে দাঁড়ানো, যাদের নিরপরাধ মানুষদের কেস দিয়েছে সেই কেসগুলো কিভাবে মিটবে তার প্রচেষ্টা করা সর্বস্তর থেকে হয়েছিল। তো এটা একটা তৃপ্তি যে যখন এই ধরনের ঘটনা ঘটেছিল তখন আমরা চুপচাপ বসে থেকে হা হুতাশ করিনি, কাঁদিনি। আমরা যতটা নিজের ক্ষমতা ছিল সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এবং মানুষকে সহযোগিতা করেছিলাম। মানুষের পুনর্বাসন হোক, তার ব্যবসার ক্ষতি কতটা কম করা যায় সে বিষয়ে হোক, বা যারা কেস খেয়েছিল, তাদের নিপীড়িত হয়েছিল, যাদের চিকিৎসার দরকার ছিল, যাদের খাদ্যের, ধুলাগড়ে তো 100-র ওপর পরিবার, মানে 100 জনের, তার মধ্যে মহিলা ছিল, বাচ্চা ছিল, তাদের প্রায় 1.5 মাস ধরে আশ্রয় দেওয়া সর্বস্তরের মানুষ নেমেছিল এবং তাদের দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সুরাহা হয়েছিল কেন্দ্র সরকারের সাহায্যে।
হয়েছিল, কিন্তু আমরা চুপ করে বসেছিলাম এরকম নয়। এটাই আমার আত্মতৃপ্তি যে আমরা পুরোপুরি মাঠে নেমেছিলাম এবং এই অশুভ শক্তি, জেহাদি শক্তিগুলোকে প্রতিহত করার জন্য। উলুবেড়িয়াতে জন্ম, সেখানে বেড়ে ওঠা, 4 মের পর ফলাফল যে ঘোষণা হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে ওখানকার মানচিত্রে বা ওখানকার যারা এই জেহাদিরা যাদের কথা বললেন যে বারবার দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছিল, তারা অনেকটা ঠান্ডা হয়েছে, শান্ত হয়েছে তারা? উলুবেড়িয়ার স্বভাব কিন্তু দাঙ্গাবাজ নয়। উলুবেড়িয়ার স্বভাব কিন্তু শান্ত প্রকৃতির, এবং উলুবেড়িয়া শান্তি শৃঙ্খলা চায়, উলুবেড়িয়া উন্নয়ন চায়, উলুবেড়িয়া দেশকে ভালোবাসে, হাওড়াকে ভালোবাসে, নিজের মাটিকে ভালোবাসে। উলুবেড়িয়া শিল্প সংস্কৃতি চায়, উলুবেড়িয়া কর্মসংস্থান চায়, উলুবেড়িয়া বাচ্চাদের জন্য খেলার মাঠ চায়। এই মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেইগুলোর সাথে সাথে উলুবেড়িয়া সমস্ত বাংলার সাথে এবং সমস্ত ভারতের সাথে যুক্ত হতে চায়। এই যে আবেগটা ছিল উলুবেড়িয়ার, এই আবেগটা দাবা পড়ে গিয়েছিল, চাপা পড়ে গিয়েছিল। সেই আবেগ আবার উঠছে, আবার উলুবেড়িয়ার মানুষ মুক্ত হচ্ছে। আজ রাস্তাঘাটে, কথাবার্তার মাধ্যমে, চায়ের দোকানে তারা মুক্ত কণ্ঠে আলোচনা করছে। তার এতক্ষণ যে বিষয়গুলো আপনাকে বললাম, উলুবেড়িয়ার সত্যি যেটা প্রকৃতি, আর 5টা শহরের মতনই উলুবেড়িয়া সেই রকমই বাঁচতে চেয়েছিল। মাঝখানে একটা কালো অধ্যায় গেছে, সেই কালো অধ্যায়কে ভুলে উলুবেড়িয়ার মানুষ আবার রাস্তায় খুব হাসি খুশিভাবে জীবনযাপন করছে আর তাকে উপভোগ করছে। প্রত্যুষবাবু, বর্তমান বিজেপি সরকারের বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন। তখন থেকেই তো আপনার সাথে ভালো পরিচয়। প্রচারের জন্য কোথায় পাঠাতে হবে তার নিরাপত্তার কথা মাথায় রেখে সবটাই তো আপনি করেছেন আপনার দপ্তর থেকে, আপনার টিমকে নিয়ে। এখন কেমন লাগছে, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীর সাথে কেমন সম্পর্ক আপনার? মুখ্যমন্ত্রীর আগে শুভেন্দু তার সঙ্গে সম্পর্ক তো খুবই ভালো, একদম। আমি তখন জেলা সভাপতি ছিলাম, তখন থেকে ওনার সাথে পরিচয় বহুবার। তখন উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণ জেলা কার্যালয়ে উনি এসছেন, বিভিন্ন কার্যক্রমে এসছেন, তো সেটা সম্পর্কই ছিল। তাছাড়া একটা আলাদা সম্পর্ক শুভেন্দুদার সঙ্গে তৈরি হয়েছে, সেটা হলো আমি একটা রিলিজিয়াস ট্রাস্টের সঙ্গে যুক্ত, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘ। বিশাল বড় আমরা জন্মাষ্টমী পুজো করি, প্রায় 4 দিন 5 দিন ধরে চলে। 1000-1500 মানুষের ভক্তগণের সমাগম হয়, আর বিশাল এলাকা জুড়ের নাম ডাক আছে এই পুজোর। তো এই পুজোর শুভ উদ্বোধন করেন শুভেন্দুদা প্রত্যেকবার, তো প্রত্যেকবারই আসেন। 2021-এর পর উনি বিরোধী দলনেতা হিসেবে আসতেন। তো একটা মজার ঘটনা, গতবার শুভেন্দুদা উদ্বোধন করলেন, তারপরে পাশে বসে আছি আমরা দুজনে, মানে মঞ্চেই বসে আছি। তো ওনাকে আমি বললাম, দাদা এইবার কিন্তু শেষ বিরোধী দলনেতাকে আমরা এই পুজোর উদ্বোধনে ডাকছি, পরের বার কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে ডাকবো। আমি কারো নাম বলিনি। তো এই যখন উনি মুখ্যমন্ত্রী হলেন তখন ওই কথাটাই বললাম যে দাদা ওই আমার কিন্তু কথা রাখলেন আপনি, যে এতক্ষণ বিরোধী দলনেতাকে ডাকলাম, ডেকে আসছি, এবার কিন্তু মুখ্যমন্ত্রীকে ডাকবো। তো কথাটা শুনে খুবই ভালো লাগলো ওনার, একদম সেই জড়িয়ে ধরলেন আমাকে। তো আর খুবই ভালো সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। আর ওনার সঙ্গে আমার মনে হয় সবারই খুব ভালো সম্পর্ক। উনি সাংগঠনিক ব্যক্তির সাথে সাথে জননেতা, সবথেকে বড় পরিচয় হলো যে উনি জননেতা, প্রকৃত জননেতা। মানুষের পালস বোঝেন, কার সাথে কীভাবে কথা বলতে হবে, কতটা কথা বলতে হবে, বা আমি তো বলবো মনের কথা বোঝেন। এই মনের কথা বোঝা একটা টেকনিক, এইটা ওনার মধ্যে আছে, খুব ভালো। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। আপনি মানে যেখানে বড় হয়েছেন উলুবেড়িয়া, তার পাশেই তো মেদিনীপুর শুরু হচ্ছে। উলুবেড়িয়া, মেদিনীপুর পাশাপাশি, শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে বিলং করেন। মানে জেলার যারা রয়েছেন, জেলা পরিষদে যারা রয়েছেন বা জেলার যারা রাজনীতি করেন, তাদের কতটা ভূমিকা ছিল, জেলার কতটা ভূমিকা ছিল 2026 ইলেকশন? না, এই প্রশ্ন তো হয়েছে, আমি তো সর্বস্তরের মানুষই ছিল। জেলার কেন, জেলা আমরা যে আমাদের সাংগঠনিক ধাপ আছে তার মধ্যে তার নিচে বিধানসভা, মণ্ডল, শক্তিকেন্দ্র, বুথ সর্বস্তরে ছিল। আলাদা করে আপনি স্পেসিফাই করতে পারবেন না জেলার কতটা ভূমিকা ছিল, এরকম কোনো প্যারামিটার বা থার্মোমিটার আমার নেই যে জেলার মুখে গুজলাম আমার রিডিং উঠে এলো, এরকম নেই। কিন্তু হ্যাঁ, সবারই ভূমিকা মারাত্মক পরিমাণে ছিল।
প্রত্যুষবাবু, আপনার খেতে কি ভালো লাগে? মানে মেদিনীপুরের পাশেই থাকেন, শুভেন্দুদা বলেছেন বা ওনার পরিবার জানিয়েছে যে ইলিশ মাছ উনি খেতে ভালোবাসেন, মুড়ি খেতে ভালোবাসেন। মেদিনীপুর মানে একটা মুড়ির প্রতি টান রয়েছে। আপনার তো উলুবেড়িয়াতে, মানে একদম বর্ডারে বাড়ি। আপনি ব্যক্তিগতভাবে খেতে কি ভালোবাসেন? না, দুর্ভাগ্যের বিষয় আমার ইলিশ মাছের থেকে চিংড়ি মাছ অনেক বেশি ভালো লাগে, চিরকালই ভালো লেগে এসছে। বাকি বাঙালির যা যা খাবার থাকে সবই ভালো লাগে। আলাদাভাবে কোনো এই খাবারই খেতে হবে বা এই খাবার না থাকলে আমি খেতে চলবে না আমার, এরকম কিছু নেই। তার কারণ হলো সংগঠনে বহু দিন, মাসের পর মাস বাড়ি ছাড়া থাকতে হয়েছে, তখন যা পেয়েছি তাই খেয়েছি। সারা রাজ্যের বিভিন্ন জেলায় থেকেছি, বিভিন্ন জেলায় বিভিন্ন রকম খাবার। কোথাও মুড়ি সকালে খায়, কোথাও পান্তা সকালে খায়, তো ওই জন্য পান্তাও খেতে হয়েছে। কোথাও দিনে 4 বার খেতে হলে 4 বারই ভাত খায়, আপনি জানেন। তো ওই জন্য আলাদাভাবে কোনো এই জিনিসটা ছাড়া আমার চলবে না, খাবারে নেই, এটা আমার নেই। কিন্তু হ্যাঁ, কিছু ভালো লাগা খাবার আছে, তার মধ্যে মাছ যখন বললেন তখন আমার চিংড়ি মাছই বেশি ভালো লাগে। মানে মাছ খান, মানে বিজেপি করেন, মাছ খান, এর সঙ্গে মানে যে মানে বিরোধীরা। এই ন্যারেটিভটা চালানো হয়েছে বিজেপির সঙ্গে মাছের, তো এটা অহেতুক একটা প্রশ্ন, এরকম কোনো ব্যাপারই নাই। বাঙালি তো যা খাবার তাই খাবে। আর ভারতীয় জনতা পার্টি কখনো বলেইনি এই ধরনের কথা, যে কথা সে বলেনি তার মুখে সেই কথাটা বসানো হলো। এটাই তৃণমূলের কাজ ছিল, যে কাজগুলো করেনি, যে চিন্তা ভাবনা করেনি, যে আলোচনা আমাদের কখনো হয় না, যেটা আমরা কল্পনাতেও ভাবি না, মুখে তো বলা দূরের কথা, আর সেই কথাগুলো আমাদের মুখে বসালো। তো বিজেপিকে বাঙালিত্ব প্রমাণ করার জন্য মাছ ভাত খেতে হবে, এটা ফালতু কথা। গান গান শোনা হয়, সিনেমা দেখা হয়। এই দুটো বিষয় আমার মারাত্মক প্রিয়। আমি প্রচুর গান শুনি, আর মানে সব ধরনের সিনেমা দেখি। এটা আমার ছোটোবেলা থেকেই নেশা। মানে আমি ভাবি বাঙালি হিসেবে সে যদি সত্যজিৎ রায়ের সমস্ত সিনেমা মিনিমাম 3 বার করে না দেখলো, তাহলে তার বাঙালি পদবি কেটে দেওয়া উচিত। আমিও দেখেছি। শেষবার কোন সিনেমা দেখেছিলেন আপনি? সবাই যেটা দেখেছে মনে হয় ধুরন্ধর। ধুরন্ধর 2। একদম। কোন ক্যারেক্টার সব থেকে প্রিয় লেগেছে? ঠিক আছে, যা বাকি সবার যেরকম লেগেছে সেটাই। কিন্তু আমি বলবো বাঙালির সিনেমার একটা ঐতিহ্য আছে। একসময় বলিউডকে, বোম্বে সিনেমাকে তো চালাতো বাঙালিরাই, গানে হোক, পরিচালনায় হোক, হয়তো অভিনয়ের দিক থেকে অত নয়, কিন্তু গানের তো একছত্র রাজত্ব ছিল বাঙালিদের। পরিচালনায় এক মানে এক্সে বরকার এক পরিচালক ছিল বাংলার থেকে। ওই জন্য গান আর সিনেমা এই দুটো বাঙালি, যেরকম বই, আমার মনে হয় বইয়ের প্রতি যে টান, যে নেশা বাঙালিদের আছে, আর খুব কম আছে, থাকতে পারে, সেটা ব্যক্তিগতভাবে থাকতে পারে, জাতিগতভাবে বাংলার এটা প্রাপ্তি যে বই পড়ে, এখনও আছে, যদিও এটা কমছে, আস্তে 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 কমছে, অবক্ষয় হচ্ছে বই পড়াটা। তো বাঙালির কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো তার মধ্যে থাকবে, তো গান থাকবে, সিনেমা থাকবে, বই থাকবে, থিয়েটার থাকবে, নাটক থাকবে, নাচ থাকবে, সঙ্গীত থাকবে, সব কিছুই থাকবে। তো তার মধ্যে আছে, আমারও ভালো লাগে একটা বাঙালি থাকার। গান করেন না গান শোনেন? না, শুধু শোনা। দুর্ভাগ্য, আমি আমার গান শুনে কাউকে মন দুঃখী করতে চাই না। আচ্ছা, প্রচার চলাকালীন, বিজেপির এই নির্বাচন প্রচার চলাকালীন বিজেপির তো কিছু থিম গানগুলো ছিল, আমরা দেখেছি মানে প্রতি সপ্তাহে একটা করে মানে মারাত্মক মারাত্মক থিম গানগুলো নিয়ে আসে। তখন ওই বিজেপির গান ছাড়াও কি এমনি গান শোনা হতো? না, আমি প্রতিদিনই কিছু না কিছু গান শুনি। আজকে কি শুনেছেন? এখনও পর্যন্ত শোনা হয়নি, কিন্তু শুনবো আজকে। হ্যাঁ, আমার বাংলা গানের মধ্যে অতি অবশ্যই সবারই ভালো লাগে যেটা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে অন্যান্য সঙ্গীতের পার্থক্য আমার যেটা ব্যক্তিগত মনে হয়, নজরুলগীতির সঙ্গে হোক বা অন্যান্য গানের সঙ্গে হোক, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যে আবেগটা আছে সেটাই তো তার বোধহয় প্রধান আত্মা। তো এই আবেগের সাথে যুক্ত হওয়া একটা মারাত্মক সুযোগ রবীন্দ্রসঙ্গীত শোনা। যে কোনো ধরনের মানসিক স্থিতি তাকে রিচার্জ করে দেবে, ঠিক করে দেবে রবীন্দ্রসঙ্গীত। তো আমিও তাই শুনি। ছোটোবেলা থেকে বাড়িতে গানের চর্চা ছিল, একদম ছোটোবেলা থেকে শুনেছি। তারপর আপনারা জানেন সে টেপ রেকর্ডার হতো, ক্যাসেট থাকতো, বাড়িতে প্রচুর ক্যাসেট ছিল। আজ সেগুলো উঠে গেছে, সিডি প্লেয়ার থেকে শুরু করে আজ হেডফোন থেকে নানা রকম এসছে, কিন্তু গান যায়নি, গান আছে। সিনেমা দেখতে পছন্দ করেন বললেন। আচ্ছা, ছাত্র জীবনে আমরা কখনো বাড়িতে না বলে সিনেমা দেখতে গেছি, এটা আপনার সাথে হয়েছে? বহুবার হয়েছে, বন্ধুরা মিলে একসাথে না বলে গেছি, কিন্তু এসে বলে দিয়েছি হ্যাঁ সিনেমা দেখতে গিয়েছিলাম। কেননা সিনেমা শুধু দেখা নয়, সিনেমা নিয়ে আলোচনা, ভালো সিনেমার ক্ষেত্রে সিনেমা নিয়ে আলোচনাটা খুব দরকার।
কি শিখলাম, কি জানলাম, একটা মানে জিনিস শেখার যদি থাকে ওর মধ্যে, তো সেইটা নিয়ে যদি আলোচনা যতক্ষণ না হবে তাহলে সেটা মনের মধ্যে গাঁথে না। আপনি শুধু এটা সিনেমার ক্ষেত্রে সীমিত নয়, আপনি বইও পড়তে পারেন, কিন্তু সেই বইটা পড়ার পর যদি এটা পাঁচজনের সঙ্গে আলোচনা যতক্ষণ না করছেন, তো আপনার মনে ওটা গাঁথছে না। তো এই জন্য ভালো সিনেমা দেখা লুকিয়ে লুকিয়ে খালি দেখে নিলাম আর নিজের মধ্যে রাখলাম এরকম নয়। এটা নিয়ে আলোচনা করতে হবে, কি দেখলাম, কি ভালো লাগলো, কি শিখলাম, এর মধ্যে আর কি হলে ভালো হতো, কোনটা মারাত্মক দেখিয়েছে সিনেমার মধ্যে। এই জিনিসগুলো আমার স্টোরি বেসড ফিল্ম থেকেও ডিরেকশন বেসড সিনেমাগুলো বেশি ভালো লাগে। যেটা প্রত্যুষবাবু, কবিতা পড়া হয়, মানে গান সিনেমাতে দেখলাম। দুর্ভাগ্য, কবিতায় আমি খুব দুর্বল। সেই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা কখনো পড়েছে? না, ওটা তো শুনেছি, হ্যাঁ, প্যারোডি শুনেছি, নানা রকম শুনেছি, আপনারাও শুনেছেন, হেসেছেন হয়তো, ব্যাস আমিও হেসেছি। শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে মানে ওনার সাথে তো আপনার দীর্ঘদিনের আলাপ রয়েছে, ছাত্র জীবন থেকে আলাপ রয়েছেন, কেমন সম্পর্ক ব্যক্তিগত স্তরে? অভিভাবকের সম্পর্ক। শ্রমিকদা আমাদের অভিভাবক, পার্টির অভিভাবক এই মুহূর্তে। আর কিন্তু ওনার কাছ থেকে যে জিনিসগুলো শেখার, সেটা পার্টি লাইন ছাড়াও একটা অভিভাবক যা শেখায়, শেখানো উচিত, সেটা উনি শিখিয়েছেন। আমিও তার শিক্ষা পেয়েছি। ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। বিভিন্ন মানে উনি সভাপতি হওয়ার আগে রাজ্যের তরফ থেকে যে কাজগুলো দেওয়া হয়েছিল, তার সঙ্গে প্রদেশ কার্যালয়ে ওতপ্রোত যুক্ত থাকার সুযোগ হয়েছিল। ওই জন্য বিভিন্ন সময় শ্রমিকদার সঙ্গে কাজের কথাও হয়েছে, অকাজেরও কথা হয়েছে। শ্রমিকদার বহু পুরনো কোনো পার্টির স্মৃতি, সেগুলো শুনিয়েছেন ঘন্টার পর ঘন্টা, সেগুলো শুনেছি। ভালো, খুব ভালো। ধন্যবাদ আপনাকে। বাংলা হান্টে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত ছিলেন প্রত্যুষ মণ্ডল, যিনি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং বিজেপির ভেতর থেকে সংগঠনকে মজবুত করতেও তার বিরাট একটা ভূমিকা আমরা দেখেছি। এবং আজকে শুধুমাত্র রাজনীতি নয়, রাজনীতির বাইরেও তিনি কি খেতে পছন্দ করেন, অবসর সময় কি দেখেন, এবং ধুরন্ধর 2 তার শেষবার তিনি এই সিনেমা দেখেছিলেন হলে গিয়ে, সমস্ত কিছু ভেতরের তথ্য আজকের বের করলাম আপনাদের সামনে। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা।